রূপগঞ্জের ইলশেগুড়ি। লেখনীতে নিষ্কামন। পর্ব নাম্বার ২১। ইচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারছে, বিরক্ত লাগছে। এখন এই লোক কেন তাকে ছাদে এনে দাঁড় করিয়ে রেখেছে, মাথায় ঢুকছে না। অনুভব ট্রাউজারের পকেটে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়েছে। পাশে যে কেউ দাঁড়িয়ে আছে এটা বোধহয় সে ভুলেই গেছে। ইচ্ছে একবার গলা খাঁকড়ি দিয়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে টরে গেল নাকি? অনুভব সেখানে দাঁড়িয়ে মাথা কাত করে ইচ্ছের দিকে তাকালো। এতক্ষণ সে কিছু একটা ভাবছিল, তবে এবার বলার সময় এসেছে। আবারও আকাশের দিকে তাকিয়েই প্রশ্ন করলো, ওহি রঙ্গনকে ভালোবাসে? ইচ্ছে চমকে উঠল। এমন প্রশ্ন করবে সে আশা করেনি। কি বলা উচিত ভাবতে লাগলো। অনুভব আবার বলল, সোনামে একদম মিথ্যা বলার চেষ্টা করবে না। ইচ্ছে বুঝলো এই লোক সব জানে, গোপন করে লাভ নেই। তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলল, বাসতেই পারে, দোষের কি? অনুভব গম্ভীর কণ্ঠে বলল, অবশ্যই দোষের। ভালোবাসা কি যাচাই বাছাই করে হয়? অনুভব থামল না, উত্তর করলো, শোনো, অপাত্রে ভালোবাসা দান করলে কষ্টই পেতে হয়। ইচ্ছে কিছু সময় চুপ থেকে বলল, রঙ্গন ভাইয়া কেন জানি না আমার খারাপ মনে হয় না। অনুভব চুপ হয়ে গেল, ইচ্ছের দিকে আর চোখে তাকালো। তার একটাই কথা মনে হলো, আপন মানুষ যতই খারাপ হোক তাদের আমরা খারাপ ভাবতে পারি না। তবে প্রকাশ করলো না। অনুভব জানে না রঙ্গন কি এখন শুধু বখাটেদের মতো চলাফেরা করে নাকি আরও খারাপ অভ্যাস গড়ে তুলেছে। তবে এবার খোঁজ নিতেই হবে। থতমত গলায় জবাব দেয়, কয়েকদিন দেখেই বলে দিল সে ভালো। ইচ্ছে এ প্রসঙ্গে কথা বলতে চাচ্ছে না, তাই কথা বলতে বলল, ওহির ক্ষতি হবে এমন কিছুই আমি করতে দিব না, বিশ্বাস রাখতে পারেন। আচ্ছা যাও এখন। ইচ্ছে গেল না, সে অন্য কিছু জানতে চাই। সেদিন অনুভব ফোনে রাখার পরে ইচ্ছে দাদাজানের রুমে যায়, কিন্তু ভেতরে ঢোকার আগেই শুনতে পায় তার দাদাজান আর দাদাজান ইচ্ছের বিয়ের কথা বলছে, তাও অনুভবের সাথে। ২-২-৪ মিলাতে তার বেশি সময় লাগলো না। তার মানে এই খুশোটা লোক তাকে ইচ্ছে করে কাঁদালো, এই সত্য সে তুলবেই। তাই তো সেই রাগ তুলতে অনুভবকে কল করে অনেক কিছু বলে ব্লক করে রেখেছিল। কিন্তু এই লোক ওটা নিয়ে কোনো কিছু বলছে না। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে অনুভব ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, যাচ্ছ না কেন? আপনি আমায় বিয়ে করবেন? সেই জন্যই তো প্রস্তাব দিয়েছি। আমি যদি রাজি না হই? হবে। আমি রাজি হব কেন? মনে হলো আপনার। অনুভব মুচকি এসে বলল, তুমি যে জিনিস রাজি না থাকলে এত সময় তুলকালাম বাঁধিয়ে দিতে, সে আমি জানি। ইচ্ছে থতমত খেয়ে গেল। অপমান বোধ করে বলল, আপনি কেন আমায় বিয়ে করতে চান? ভালোবাসার জন্য? ইচ্ছে ভাবাচেকা খেয়ে তাকিয়ে রইল। এই লোকের সহজ জবাব সে আশা করেনি। উৎসুক করতে লাগলো। একবার চুল ঠিক করতে লাগলো তো আরেকবার ওড়না ঠিক করতে লাগলো। কিছু একটা বলতে চেয়েও বারবার থেমে যাচ্ছিল। অনুভব তাকে বলার সময় দিলে সে বেশ রয়ে সয়েই বলল, আচ্ছা একটা কথা বলুন তো। বলো, ভালোবাসা পরিমাপ করা যায়? যাই। তাহলে বলুন, ভালোবাসার ওজন কত? তোমার ওজন কত? ৪৮। একটু এদিক সেদিক হবে হয়তো। কেন? আমার ভালোবাসার ওজন ৪৮ কেজি। কেন? তোমার ওজন ৪৮ কেজি, তাই? আপনি আমায় সত্যি ভালোবাসেন? কোনো সন্দেহ আছে? অবশ্যই আছে। অনুভব কিছু সময় চেয়ে থেকে মুচকি এসে বলল, শোনো মেয়ে, তুমি চাইলে তোমার সন্দেহ দূর করতে এখন বিয়ে করতেও রাজি। যাবে নাকি কাজে অফিস? ইচ্ছে কিছু না বলে দৌড়ে পালালো। ওহির রুমের সামনে এসে হাঁপাতে লাগলো। রুমে ঢুকে হাত পা না ধুয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিছু সময় চোখ বন্ধ করে শুয়ে রইল। কিছু সময় পর চোখ খুলে উঠে বসলো। তার অবশ্য কারণ আছে। হাত পা না ধুয়ে বিছানায় উঠলে ওহি অনেক রেগে যায়, কিন্তু এখন কিছু বলল না। কেন? ইচ্ছে তাকিয়ে দেখলো ওহি টেবিলে বসে কিছু একটা দেখছে। আশেপাশে কোনো খেয়াল নেই। কৌতূহল নিয়ে উঠে দাঁড়ালো। সামনে এগিয়ে গিয়ে দেখলো রঙ্গনের দেওয়া সেই গিফট। ইচ্ছে বিরক্ত হয়ে ওহির মাথায় চাটি মেরে বলল, এটা এখন খুলিসনি কেন? ওহি নাক থেকে চশমা টেনে ভালো করে পরে নিল। অতঃপর বলল, ভাল লাগে না মারলি কেন? আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। ইচ্ছে খুশি হয়ে গেল। ওহিকে টেনে তুলে জড়িয়ে ধরে বলল, মারিনি কলিজা, তোকে কি আমি মারতে পারি বল? চল এখন গিয়ে খুলি।
বিছানায় গিয়ে বসে দুজনে টেনে টেনে প্যাকেট খুলতে লাগলো। খুলতেই দুজনের চোখ কপালে উঠে গেল। একটা নয়, দুটো নয়, 5টা শাড়ি। বড় সড়ো প্যাকেটটা দেখেই বুঝেছিল অনেক কিছু আছে, তাই নিতে চায়নি। ভাগ্যিস অনুভবকে দেখেই দরজার পেছনে লুকিয়েছিল, নইলে আজকে কপালে দুঃখ ছিল। অনুভব আর ইচ্ছে চলে যাওয়ার পরে সে গিয়ে নিয়ে এসেছে। ইচ্ছে মাথায় হাত দিয়ে বলল, এত শাড়ি, চুড়ি, ঝুমকো, গাছটা কেন দিয়েছে? ভাইয়া কি জানে না তুই এসব পড়িস না? ওহি ছোট ছোট করে তাকিয়ে বলল, আমি কি তাকে এসব দিতে বলেছিলাম নাকি? ইচ্ছে হেসে বলল, আরে তুই তার সাথে কথা বলছিস না এজন্য এগুলো দিয়েছে। আয় হায়, দেখেছিস ভাইয়া কত বুদ্ধিমান। ওই সেগুলো গোছাতে গোছাতে বলে, ছাই বুদ্ধিমান, আমি তাকে ভালো মানুষ হতে বলেছি, সরাইখানা খুলতে বলেনি। হঠাৎ শাড়ির ভাঁজ থেকে একটা চিরকুট নিচে পড়ল। ইচ্ছা চট করে তুলে নিয়ে বলল, আরে এটা কি? তোকে চিঠি লিখেছে মনে হয়, পর পর আমি শুনতে চাই। ওহি এবার অবাক না হয়ে পারল না। সে ভাবতে পারছে না রঙ্গনের মতো লোক চিঠি লিখতে পারে। কোনো কথা ছাড়াই কাগজের ভাঁজ খুলে সামনে ধরল, কিন্তু যা লেখা আছে তা দেখে মেজাজ বিগড়ে গেল। ইচ্ছা হাসতে হাসতে শুয়ে পড়ল। গড়াগড়ি খেতে খেতে চিঠিতে লেখা বাক্য বলতে লাগলো, কী ভেবেছিস তোকে চিঠি লিখেছি? শোন, ওসব আমি পারি না। ভালোই ভালোই আমার ফোন রিসিভ করবি, নইলে মেরে তোকে আর তোর ভাইকে উগান্ডা পাঠিয়ে দেব। ইচ্ছে আর ওহির ভর্তির কাজ শেষ করে অনুভব কাজে চলে গেছে। যদি তাদের দুজনকে তার ফ্ল্যাটে নামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা যায়নি। তার অবশ্য কারণ আছে। জিনিয়া আর জিহানের সাথে দেখা করা। তারাও আজকে ভর্তি হতে এসেছে। জিহান আর তাদের সাবজেক্ট মিলে গেলেও জিনিয়া এসেছে আলাদা সাবজেক্ট। এটা নিয়ে বেচারির দুঃখের শেষ নেই। ফোন দিয়েও বেশ কয়েকবার শোক প্রকাশ করেছে। দূর থেকে ইচ্ছেদের দেখতেই দৌড়ে আসলো জিনিয়া, দুজনকে একসাথে জড়িয়ে ধরে বলল, দোস্ত তোরা আমাকে ভুলে যাসনি তো? ওহি মন খারাপ করে বলে, এসব কি বলছিস, ভুলে যাব কেন? তোদের থেকে আলাদা হয়ে গেলাম এই জন্য। ইচ্ছে হাসতে হাসতে বলল, তোর মতো বদ মহিলাকে আমরা জীবনেও ভুলতেও চাইলেও ভুলতে পারবো না। সবাই হেসে উঠল। জিনিয়া মুখ ফুলালো। তা দেখে জিহান বলল, দোস্ত এইটা কোনো কথা বলতো? কারো সায়েন্সের সাবজেক্ট আসলো না, কি এসেছে ইংরেজি। আর শালা ইংরেজি পড়তে পড়তে তা দেখি ব্রিটিশদের মতো হয়ে যাব, বাংলা বলতেই ভুলে যাব। ইচ্ছে আবারও হেসে বলল, কেন, জিনিয়ার তো বাংলা এসেছে, ও আমাদের মনে করিয়ে দেবে। ওহি ছোট ছোট করে তাকিয়ে না বোঝার মতো করে বলল, কিন্তু সব কিছু তো ইংরেজিতেই পড়তে হবে, সে যে সাবজেক্টই আসুক। জিহান মুখ ভেঙচি দিয়ে বলল, তুই তো বেডি কার্টুন, তোর এত বোঝা লাগবে না। ইচ্ছে সবাইকে থামিয়ে দিয়ে বলল, থাম তোরা, মাথা ধরেছে, কফি বা চা খাবো চল সবাই। সবাই সম্মতি জানিয়ে বেরিয়ে পড়ল। শফিক সাহেব চা খেতে খেতে গুনগুন করছিল। আনোয়ারা বেগম এসে তার পাশে বসলেন। তুমি চা খাবে না? না, ইচ্ছে করছে না। তোমার আর কি ইচ্ছে করে? মাঝে মাঝে তো আমার হাত দুটো ধরে বলতেও পারো ভালোবাসি। নাকি বুড়ো হয়ে গেছি জন্য আর ভালো লাগে না? আনোয়ারা বেগম চোখ রাঙিয়ে বলেন, আবার এসব কথা কেন, বয়সের খেয়াল আছে? শফিক সাহেব আফসোসের সুরে বলল, বুড়ো হলে ভালোবাসার কথা বলা যাবে না, এটা কোথায় লেখা আছে? আমার মাথায়। বুঝেছি, আর তো কিছু নেই। কি বললে? না, কিছু না। দুজনেই চুপ হয়ে গেল, কেউ কিছু বলছে না। স্ত্রী কিছু বলতে যাবে বুঝে শফিক সাহেব নিজেই প্রশ্ন করলেন, কিছু বলবে? তোমার মনে আছে কালকের কথা? শফিক সাহেব মুচকি এসে বলেন, কালকের দিনে আমরা ইচ্ছেকে পেয়েছিলাম। আনোয়ারা বেগম এবার নিজেও হাসলেন। দেখতে দেখতে মাইয়াটা কত বড় হয়ে গেল। আমার কিছু না পাওয়ার পূর্ণতা ইচ্ছে। সৃষ্টিকর্তা কাউরে নিরাশ করে না। শফিক সাহেব গম্ভীর কণ্ঠে বলল, ওসব কথা কেন তুলছ? আজকে বড্ড সেই রাতের কথা মনে পড়ছে।